এদিকে এরই মধ্যে ইউনূসকে সরিয়ে ফের গদি দখলের প্রক্রিয়া কি শুরু হচ্ছে বাংলাদেশ। যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনূস, অবাক হওয়ার কিছু নাই। কারণ আমরা সবসময় একটা কথা বলে আসতেছি ভাই, যে দল গঠন করে যেটা মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সব আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে, সব আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে। কোনো রকম বিলম্ব না করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, এই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা। দ্বিতীয়ত হলো এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ, একে অবিলম্বে কিভাবে নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগ নিজে এই পথ দেখিয়ে গেছে, এটার জন্য তার অনেক বেশি গবেষণা করবার বা জনগণের মতামত নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন, যেগুলো নিয়ে কিছু কনফিউশন তৈরি হতেই পারে মানুষের মধ্যে। হাসিনার যুগ শেষ, দেশে ফেরাটা বুকামি, কংগ্রেস নেতা শশী থারুর। স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, তাদের মেয়াদ কতদিন, তারা কতদিন থাকতে চান, কিংবা তারা কতদিন থাকবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার প্ল্যান বি এখন পদত্যাগ করতে পারে ডক্টর ইউনূস, সেই সাথে ডক্টর ইউনূসকে মারার হুমকিও দিয়েছে কিন্তু শেখ হাসিনা। প্রিয় দর্শক বন্ধুরা, কে বা কারা এমনটা করেছে, আজকের এই ভিডিওতে কল রেকর্ডের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। শেষে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পিনাকি ভট্টাচার্য চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে পুলিশ এবং ছাত্রদের নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি বিন্দু পরিমাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা সেটা হলো রাজনীতির বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জি শেষ করা হয়েছে। এখন জামাতকে পছানো হবে, তারপরে বিএনপিকে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, বুঝতে পারছেন? জি জি। তো এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভাইরাল ফোন আলাপটাই শোনাচ্ছি যে ডক্টর ইউনূসের সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাওলা রনির যেই ভাইরাল ফোন আলাপ, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে। পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আপনারা একটু শিওর করেন যেটা গোলাম মাওলা রনির ভয়েস নাকি অন্য কারো, বাট আমার কাছে মনে হয়েছে 98% এটা ওনারই ভয়েস। এখন যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার। গত 5ই আগস্টের আগ পর্যন্ত গোলাম মাওলা রনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের। যখন 5ই আগস্ট হলো, দু একদিন ভালোই ছিল। যখন ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসলেন, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব অনেক রাজনৈতিক দলের অনেক বিশিষ্টজনদের সাথে কথা বলেছেন, তার ওইখানে ডেকেছেন। এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। তখনই আমরা দেখলাম যে গোলাম মাওলা রনি সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। আপাতমস্তক বা প্রকৃতপক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সরকারকে অসহিষ্ণু করে তুলবে। পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে, কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন। এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপদই বলা হয়। কেন? এটা আমরা হজম করতে পারি না। ধরেন গোলাম মাওলা রনি এখন বিএনপির লোক, রাইট নাও, তাই না? বিএনপি থেকে একটা নির্বাচন করছেন, এখন তিনি বিএনপি নিয়ে কথা বলে বিএনপির সমালোচনা করে, তার জন্য সমস্যা। আবার তার কথা হবে যে প্রতিদিন ভালো ভালো কথা হবে। বাট গোলাম মাওলা রনির তো আবার সত্য কথা বলারও কিছু রোগ আছে। এই ফোন আলাপটার মূল যেটা ইস্যু, যে 111 সরকারের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে -2 ফর্মুলা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এজ এ রেজাল্ট তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ 1 থেকে 2 বছরের মধ্যে আর্মি সরকার, তৎকালীন সময় মইনুদ্দিনের যে সরকার ছিল, এটাকে ব্যালেন্স করতে পারে নাই। দিন শেষে সেফ এক্সিট কারা দিবে? তো যতটুকু আমরা শুনছি বেগম খালেদা জিয়া তিনি আপনার এটার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগ এটার পক্ষে ছিল, যার কারণে আওয়ামী লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আবারও ঠিক একই প্ল্যান করছেন। তার মাথায় হচ্ছে আওয়ামী লীগ তো ভ্যানিশ, জামাতকে পচানো হবে, বিএনপিকে অস্তিত্ববিহীন করে দেওয়া হবে। আর এই হিসাবে তিনার যে বিভিন্ন বক্তব্য বা ফোন আলাপ, সেখানে একটা জিনিস তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন 10% কিন্তু মিলে যায়। কোন 10% মিলে যায়? যেমন তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যদি বেশি দিন ক্ষমতাটা ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা। কেন ঝামেলা? ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী 5% কর্মী আছে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, ছিল, এমনকি এই সংখ্যাটা 5 থেকে আওয়ামী লীগের 95 হয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি। বিএনপিতে এখন 5% আছে। এরা কারা? লুটপাটকারী।
আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়ি ঘরে হানা দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে, ভাঙচুর করছে। এখন আবার আওয়ামী লীগ নাই, রাস্তায় এরাই নেমে গেছে চাঁদাবাজি করতে, এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে দিছে। এই 5% লোকের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে, যার কারণে বেগম খালেদা জিও ট্রলের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার একপিট ওপিট মানে এপিট ওপিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন। এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে। তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন যে এগুলোতে হবে কি, যে ইউনূস সাহেবের সরকার যদি 1 বছর ক্ষমতায় থাকে তো বিএনপির নেতারা হাইকমান্ড যেই কন্ট্রোলিং করার ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না, আর যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘটাচ্ছে, মানুষের কাছে এগুলো চলে আসতেছে। বিএনপি হাইকমান্ড নানানভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য, সত্য। তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে, আর এগুলোতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির। এভাবে চলতে থাকলে আগামী 6 মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে, এটাও কিন্তু সত্য। তবে নির্বাচন হবে কিনা, এখন তিনার যে বক্তব্য গোলাম মোল্লা রনির, তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচনই হবে না। এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না, বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে, এটার জন্য যে 5% নেতাকর্মী, এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে, এটাও বাস্তব। তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনানো হবে। তবে আর্মি সরকার ক্ষমতায় বসবে না, আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি। ডক্টর ইউনূসের কথা শুনে মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন, বা তার জায়গা থেকে তিনি যেই লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু, সেখানে তিনি আসলে নতুন করে ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এটাও আমার মনে হয় না। তাহলে গোলাম মোল্লা রনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন? জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে আনস্টেবল করার জন্য, নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য? এখানে নতুন কোনো তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখন কল্পনাও করতেছি না। তিনি আবার যথেষ্ট ওলি আল্লাহ টাইপের মানুষ, তবে তিনাকে নিয়ে মানুষের মন্তব্য গিরগিটির মতন রং বদলান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। কেউ বলছেন যে তিনি উপদেষ্টা হলে ভালো হইতো, তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনূস ডাকুক। একসময় আওয়ামী লীগেরটা খাইছেন, আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন, আবার যখন তিনি বিএনপিটা খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন, আবার ইউনূস সাহেব নিয়ে এখন তিনি যে হাগাহাগি করছেন। তো সকল কিছু মিলে মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে আমরা বলেন, দেখেন আমি আসলে উনি গোলাম মোল্লা রনি বাংলাদেশে যেই সকল মানুষগুলো রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলো সামঞ্জস্যবিহীন। মানে কি বলেন আমি তো বুঝি না, এত ছোট মানুষ, আপনারা যারা বিচক্ষণ আছেন নিশ্চয়ই বুঝছেন। প্রধানমন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাগিয়া, মানে ঠোলারে পুলিশ বানাবে। আমার না ইদানিং এই মালটার কথা শুনলে গা চলে। একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক, সিনিয়র মানুষ, খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই, কিছু মনে করেন না, আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না। এটা সবচেয়ে হতাশাজনক। আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে, আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই। আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না, পারেন কি? আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে, এইটার আলাদা মেথড আছে, আপনারা সেটা ফলো করতে হবে। আজকে আমার ভিডিওটা মন দিয়ে শুনবেন, আপনারই কাজে লাগবে। আপনি মন্ত্রণালয়ের সবাই শুনাইবেন। আর প্রফেসর ইউনূসই কইতেছে, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এখানে ডিরেকশন দরকার। একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন। পুলিশের সংস্কার যাই চিন্তা করেন না কেন, তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল, কেন তৈরি করছিল, কিভাবে এটা ডিজাইন করছিল। আপনি তো ইন্ডিয়ান বোম্বে সিনেমা দেখেন, তাই না? কলকাতা সিনেমা দেখেন, তামিল সিনেমা দেখেন, ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতিবাজ নিপীড়ক চেহারা দেখেন, সেটার সাথে বাংলাদেশের এই ছোলার মিল আছে না? কেন হলে মিল? স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা, সবাই জানে, কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো, এরা তো নিকৃষ্ট হইলো কেন? এটা একটা সঙ্গত প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার করে কিছুই কুলাইতে পারবেন না, কোনো সংস্কার আপনি করতে পারবেন না, কারণ আপনি প্রবলেমটাই জানেন না, কেন প্রবলেমটা তৈরি হলো। আসেন এটা একটু দেখি। বেশি দিন আগে না, গত 2021 সালে একটা বই প্রকাশিত হয়েছে, বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই। এই বই 76 থেকে 78 পৃষ্ঠা পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল। এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। দেখেন একটা জিনিস, সার্বভৌমত্ব রক্ষা কে করে? এটা আধুনিক রাষ্ট্রে কে করে? মিলিটারি তো, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে, তাই না? তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দিয়ে করাইতো, বুঝছাও? তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিকায়ন হয়। এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো, মিলিটারি তো আরো ভালো জিনিস, শক্তিশালী, মোর ডিসিপ্লিন, অস্ত্রপাতিও ভালো, ধ্বংস ক্ষমতা পুলিশের চাইতে বেশি, সারাক্ষণ লেপ্রাইট করে, পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা। অবশ্য ওই যে আজিজ মুটা আজিজ আছে না, ওটা সারা। তো যাই হোক, তো মনেই হতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট। তাইলে পুলিশকে সামরিকায়ন করলে সমস্যা কি? কি সমস্যা? বিশাল সমস্যা। কি বলেন তো কি সমস্যা? উঠকায় পাচ্ছেন না? আমি কয়ে দিমো, আচ্ছা কয়ে দিই, হ্যাঁ আমাদের ঠোলামন্ত্রী কয়ে দিই। হ্যাঁ, সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে, সেখানে সে হয় শত্রুকে নিশ্চিহ্ন করে দেয়, জয় বাংলা করে দেয়, অথবা নিজে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, যুদ্ধাপরাধ করতে পারবে না, কিন্তু বোমা ফেলা যদি শত্রু সেনাদের সাফা করে দেয়, মিলিটারি কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করবো। তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা। পুলিশ কার সাথে ডিল করে? সে ডিল করে দেশের নাগরিকের সাথে, দেশের শত্রুর সাথে না। তার দেশের আইন মাইনা, দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে। সে শুধু অপরাধীর সাথে ডিল করে না। পুলিশ মানে কিন্তু শুধু অপরাধীর সাথে ডিল করবে তা না, সে নিরাপরাধ মানুষের সাথেও ডিল করে।
ধরেন ইমিগ্রেশন পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে না, ট্রাফিক পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে, হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে, কিন্তু যারা ট্রাফিক আইন মেনে চলতেছে তার সাথে তো ডিল করতেছে সে। আবার ধরেন কোনো ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে, যেমন কোনো জিনিস হারাইলে পুলিশে ডায়েরি করতে হয়, রাস্তায় দুর্ঘটনা হলে পুলিশকে ডিল করতে হয়, কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নেই, ধরেন কেউ রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পেতেছেন না, এটা তো ক্রিমিনাল অফিস না, ঠিক না, কে ডিল করবে, পুলিশই তো। তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে, সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে না তো। আচ্ছা আসেন দেখি তারা আরো কি বলতেছে। তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপে সিভিলিয়ান পুলিশ বানায়নি, আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে, আইরিশ মডেল। সেই পুলিশ বাহিনী তৈরি হয়েছিল, মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে। তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন, সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানিনি, আর বিস্তারিত গেলাম না। আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজড রেজিমেন্ট হইতেছে সোয়াত, র্যাব এগুলা। ইংল্যান্ডের পুলিশ কই থাকে, ব্যারাকে থাকে না। আমাদের পুলিশ আর্মির মতো ব্যারাকে থাকে, সমাজ বিচ্ছিন্ন হয়ে, সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না, একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশটাকে বানানো হয়েছে। তো এটা তো চেষ্টা করেছে, আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই। কি সর্বনাশ করেছি তোলামন্ত্রী আপনার কয়ে দেবো। আচ্ছা কই প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে এটার জন্য পুলিশ বাহিনী নিজে দায়ী না, তারা নিজের ভিকটিম। এখানে সম্ভবত ভিকটিম বলাটা ঠিক না, মনে হয় ট্রাজিক না বলা যেতে পারে, কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি, এমনকি পুলিশও বলেনি, নিজেরাও না। 25শে মার্চ রাজারবাগে আক্রমণ হলো, তাই না, আর ইপিআর আক্রমণ হলো, আমরা মুক্তিবাহিনী করে তুললাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল, কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয়, তাদের রেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু অস্ত্র চালানো তো দক্ষ মানুষের অভাব ছিল। আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন, হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল, তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া। এর ফলে হইলো এটা কি, তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো, তাদেরই অংশ হইয়া, কারণ তারা সামরিক বাহিনীর অংশ হয়ে যুদ্ধ করলো। তারা আগে ছিল প্যারামিলিটারির মতো, আমরা নিজেদের প্রয়োজনে তারা মিলিটারি বানাই ফেললাম, এই পর্যন্ত অসুবিধা ছিল না। যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করতাম, তা করলাম না, আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম। আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে সামরিক পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম। এর দায় তো পুলিশের না, এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার। শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এসে ভালো বুদ্ধি বাইরে না। তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাজিক নায়ক বলতে চাই। এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা? না, শেষ না। এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসারদের, পুলিশে পোস্টিং দেওয়া হলো। আপনারাই বলেন এটা ঠিক হয়েছে? ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে, তাই না? সেভাবে কমান্ড করবে, সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দিবে। এমনিতে নাচনি বুড়ি, তারপরে ঢাকের বাড়ি, এডিটে ঢাকের বাড়ি দেন দুই একটা হয়েছে। এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপি হয়েছে গেলে, আজ এখানে থামলে হইতো। তারপরে তৈরি হলো র্যাব, মাখায় ফেললো সবকিছু, সেনা কমান্ডে পুলিশ আনসার টানসার সবকিছু মিলা কার কেমারে ধুলায় অন্ধকার। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে। আবার এইভাবে কলোনি মাস্টারদের তৈরি করা পুলিশ বাহিনীকে আরো নিকৃষ্টতর কইরা তুললাম আমরা। কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের এই পুলিশের কি মিল জানেন? আসেন এটা দেখি। হোসেন মঈনুদ্দিন খানকে চিনেন, চট্টগ্রামে থাকতেন, ফারাজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন। স্যার বছর 3 আগে মারা গেছেন, আল্লাহ ওনাদের বেশ নসিব করুক। আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল, ওনার বাসায় যায়, এই ছবিটা স্মৃতি হয়ে আছে। উনি ব্রিটিশ আমলের ওয়াহাবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন। এই যে এটা ওয়াহাবি ট্রায়াল কি, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা অসংখ্য মুসলমান আলেমদের বিরুদ্ধে গণবিচার করে জেল ফাঁসি দ্বীপান্তর দেয়। আজকাল হাসিনা পুলিশদের আপনি একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন। তো মঈনুদ্দিন স্যারের ওই নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল জানেন? ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া, রাজশাহী, মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদীর ওলামাদের গ্রেপ্তার করে আন্দামানে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল। যেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতো আর মামলা বানাইতে পারতো, ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার পদবি দিত, হাসিনা যেমনি দেয়। দেখেছেন না? যেগুলো ওই শিবির, জামাত, বিরোধী দলের নেতা কর্মীদের খুন ক্রসফায়ার করতে যেমন প্রদীপ্ত দ্বীপ, এদেরকে খেতাব দিত ঠিক একইভাবে। আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল তাদেরকে তিরস্কার করা হতো। মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদবি। এই দেখেন যে কোন লিখে সে 1870 দশকে 3000 রুপি পুরস্কার দেওয়া হয়। এই দেখেন সেই নথি, 204 পৃষ্ঠার 87 নাম্বার নথি। 1870 সালে 3000 রুপি কত ছিল হিসাব করেন তো? শুধু তাই না, কনস্টেবলদেরকেও 50 থেকে 500 টাকা দেওয়া হয়েছিল, একজন পাইছিল একাধিক 12। এইবার পৃষ্ঠা 12 দেখেন তো, 23,437 টাকা। তো ভাবতেছেন ভালো তো, ব্রিটিশদের কি দাওয়াজ দিল দিছে তো টাকা, কিন্তু টাকাটা কই পাইছে? এবার পৃষ্ঠা 12 দেখেন, ওই টাকাটা জোগাড় করছে আলেমদের সম্পদ নিলামে তুলা। দেখেন 23,437 টাকা পাইছে নিলামে তুলা। এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের। ঠিক হাসিনার সময়টা কিভাবে যেন পুরা মিল। এইভাবে যুদ্ধাপরাধীদের সম্পদ বলে বাজেয়াপ্ত করা হয়েছে। তারেক রহমান, জুবাইদুর রহমান সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না? এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে। যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিচ্ছে, অসংখ্য লোকের নামে গায়েবী মামলা দিচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে উগ্রবাদের দোহাই দিয়ে, তারা বেশিরভাগই রাষ্ট্রপদক পাইছে, সরকারি পুরস্কার পাইছে। কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশবাদ ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে, সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনো জারি আছে। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার বগুড়ার মিরপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পর পুলিশ যেত আর জিগাইতো আমার সম্পত্তি কি আছে। আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নেয়। এখন বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নেয়, বুঝছাও? এখন কি করা লাগবে? পুলিশ বাহিনী শুরু থেকে আজ পর্যন্ত কেই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি, সমাধান তো দূর কি বাদ। এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে। পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরেক ঠুকছে হাসিনা। তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ বাহিনী। এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি, ক্ষতি ছাড়া। বিক্ষুব্ধ জনগণের মাই খেয়েছে তারাই। এদের বড় কর্তারা রিটায়ারমেন্ট শেষে বিলাসের যেমন উপহার পাইছে, কেউ পাইছে রাষ্ট্রদূতের চাকরি। আর পুলিশ মরলে মানুষ কয় আলহামদুলিল্লাহ। এই পুলিশ দিয়ে কোনো স্বাধীন দেশের বিন্দু মাত্র কোনো কাজ করানো সম্ভব না। এই পুলিশের কাঠামো পাল্টাইতে হবে, ট্রেনিং পাল্টাইতে হবে, আগা পাঁচতলা। একটা কাজ প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না। আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যেতে পারে। এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে 2 স্তরের, যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা। পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে না, নিয়ন্ত্রণ হবে বিকেন্দ্রীকৃত। কঠিন নিয়মের নিগড়ে বাইরে ফেলতে হবে পুলিশের সকল কাজ। সমস্যা তো দেখাই দিলাম মোটা দাগে। এবার আসেন বিদেশি সাহায্য নিয়ে কথা বলি।
আপনারা তো দেখছেন আশুলিয়াতে ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে, নির্বিকারভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া। এই লাশগুলো নাকি পুরাই দেওয়া হয়েছে। একজনকে তো আইডেন্টিফাই করা গেছে, আরাফাত হোসেন, ভিডিও পাবলিশ হওয়ার পরে সে পলাইছে। বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে। এই ম্যাসাকারগুলোর প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা শুট আউট, ডেড বডি ডিসপোজেড, রিয়েল টাইম নিউজ ফুটেজ, পিকচার পশ্চিমারা পাইছে না। ওরা জানে না যে পুলিশ দানবিয়া হয়ে উঠতেছে, এটা পশ্চিম জানতো না। এখন সংস্কারের কথা আসছে কেন? আমার সাজেশন সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রপোজাল আপনারা বানাবেন, মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে, এইখানকার লোকেরা বানাবে, কোনো কনসালটেন্টের ওই সাজেশন নেবেন না, নিজেরা বানাবেন, একেবারে নিজেরা বানাবেন। যদি মনে করেন এটা বানাইতে না পারতেছেন, আমার সাহায্য নিতে পারেন, আমি বিনা পয়সা আপনাদেরকে করে দেবো, অনেক কাজ তো করে রাখছি। প্রফেসর ইউনূসের অ্যাপ্রুভাল নেবেন, ওনার সাজেশন নেবেন, ওনার ফাইনাল অ্যাপ্রুভাল পাইলে যেভাবে যেখানে বাইরে সাপোর্ট লাগবে, পশ্চিমে সাপোর্ট লাগবে, সেটা নেবেন, শুধু সেটা। কখনো তাদের পরামর্শ মতো সংস্কার করবেন না। ওরা জানে না আপনার কোন কোন জায়গায় ব্যথা। হ্যাঁ, ওটা বান্ধবী ললিতাই জানে। এডিতে কি ব্যাপার না, মিউজিক দিবেন না, মেলা দিন শুনি না, এত সিরিয়াসলি হবে, ঠান্ডা করলে তো ভালো কাম হয় না। যাই হোক, হচ্ছে এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ইউনূস আপনাকে পরামর্শ দিই। তো স্যার, আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোকে মারছে, 42 লাশ হিসেবে দাফন করা হয়েছে, কতজনকে। আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে, কে কিভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে, আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে। এই বড় কাজটা কিভাবে করা যাবে, সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এখনই অনেক দেরি হয়ে গেছে। আমি একটা বুদ্ধি দিই, ইনি আমার শিক্ষক মাজার স্যার, বাংলাদেশের বেস্ট ফরেন্সিক ব্রেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করছেন অনেকদিন, এখন রিটায়ার করছেন, খুবই কম্পিটেন্ট পারসন। ওনারা একটা এক্সিকিউটিভ অর্ডার করে দায়িত্ব দেন, সব 42 হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টেম করার আর ডিএনএ টেস্ট করার, বের করার জন্য যে তার আত্মীয় স্বজন কারা। আমাদের কাছে যেসব তথ্য আছে সব ওনাকে দেবো, ওনাকে একটা থোক বরাদ্দ দেন, ওনাকে জিজ্ঞেস করেন কেমন টাকা লাগবে, উনি নিজেই সব অর্গানাইজ করে নেবেন, উনি দরকার হলে লোক রিক্রুট করবেন, লজিস্টিক যা লাগে জোগাড় করবেন, ওনাকে সংশ্লিষ্ট যেন সাহায্য করে, সেটা এক্সিকিউটিভ অর্ডারই থাকবে। আমরা সবাই ওনাকে সাহায্য করবো, দেশে থাকলে গায়ে গতর করতাম, কিন্তু আপনারা তো আমার আনবেন না, তাই দূর থেকে যা করার সেটাই করবো, বাদ দিয়ে কথা। উনি রাজি হন কিনা দেখেন, রাজি হলে আমাদের আর কোনো চিন্তা নাই, উনি নিখুঁতভাবে কাজটা কইরা আপনাদেরকে ডেলিভার করবেন। এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, দেশের জন্য খুব জরুরি। ঠোলা তো সব পলাই গেছে, ভালো হয়েছে, যারা ফিরে আসছে তারা অনেকে কাজ করছে না, তো এখন কি করবেন? আপনাদের কিন্তু কোনো প্ল্যান নাই, এটা খুবই দুঃখজনক। আপনাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অনেক পুলিশ সদস্য বিভিন্ন কর্মস্থলে যোগদান করছেন এবং কাজকর্ম শুরু করছেন, কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে তাতে পুলিশের অনেক সদস্য মানসিকভাবে বিপর্যস্ত, ভীত, তারা পুলিশি কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি। অন্যদিকে নেতৃত্ব প্রদানকারী অফিসার এবং মাঠ পর্যায়ের অফিসারদের মধ্যে বিভেদ এবং মানসিক পার্থক্য সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে আপামর জনগণের যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে এই পরিস্থিতি, তারপরে লুট হয়েছে, অস্ত্রশস্ত্র, মারাত্মক অপরাধ, খুন, জখম, চাঁদাবাজি, রাজধানী, ডাকাতি, দখল, বেদখল, এই সমস্ত অপরাধ সংঘটিত হইতে থাকবে। আর যেহেতু পুলিশ এখন আইন প্রয়োগ করতে শিথিলতা দেখাইতেছে, বিভিন্ন ধরনের অস্ত্রধারী ভিজিলেন্ট গ্রুপ তৈরি হতে পারে, যারা জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুঘটক ছাত্র সমাজকে স্থানীয়ভাবে সম্পৃক্ত করা যেতে পারে। এর ফলে পুলিশের কার্যক্রম জোরদার হলে পুলিশ এবং জনগণের মধ্যে বিরাজিত সংকট প্রশমিত হবে, জনমনে আস্থা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে ইতিবাচক ফল নিয়ে আসবে। এই মনোবলহীন পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে কেউ আগে আসতেছে না। আবার গত 16 বছরে গোপালী পুলিশ এখন অতি বিএনপি পুলিশ আসতে যায়, তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের অনিয়মগুলো মেনে নিতেছেন, কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। আবার এতদিনে কোণঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার্স ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টে রয়েছে, তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনো আস্থা বা সহযোগিতা না পায়, তারাও কাজ করতে পারতেছে না। এই অবস্থায় থানায় ছাত্র সমাজের 10 জন করে ন্যূনতম এইচএসসি পাস 18 বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায়, তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এই নিয়োগ বাস্তবসম্মত, আইনসম্মত, অর্থসাশ্রয়ী এবং যুগোপযোগী। তো যেটা করতে হবে সেটা হচ্ছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে। বিশেষ পুলিশ এটার মানেটা কি? এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ, এটাই হচ্ছে বিশেষ পুলিশ। 1861 সালের পুলিশ আইন, মহানগরী পুলিশ আইন, বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে। কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন? আমি তো আগে বললাম 1861 5 নং আইন অর্থাৎ পুলিশ আইনের 17 ধারা, ডিএমপি অধ্যাদেশ 10 ধারা, সিএমপি অধ্যাদেশ 10 ধারা, কেএমপি অধ্যাদেশ 10 ধারা এবং আরএমপি অ্যাক্টের 10 ধারা, আর পিআরবি প্রাবিধান 674, 675, 676। এটা কিভাবে হবে? ওই স্থানের বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না এইরকম কোন পুলিশ কর্মচারীর আবেদনক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন। এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে, আইনগত বৈধতা থাকবে। বিশেষ পুলিশের কোনো পোশাক নাই, তাদেরকে একটা ব্যান্ড দেওয়া যেতে পারে অথবা ক্যাপ দেওয়া যেতে পারে। বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না। এইটা কিভাবে জোগাড় করা যায় এটা আমরা আলোচনা করতে পারি। বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না, যে কোনো সময় বিশেষ পুলিশকে অব্যাহতি প্রদান করা যেতে পারে। বিশেষ পুলিশের কর্তব্যে গাফিলতি করলে পুলিশের আইনের 19 ধারা মতে আদালতে শাস্তি পেতে পারে। এই কাজটা তাড়াতাড়ি করে ফেলেন, সবকিছু বলে দিলাম আইনের ধারাটারা সহ। এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, সারা দেশে আপনি বিশেষ পুলিশ মোতায়েন করে ফেলতে পারবেন, 2 মাসের মধ্যে তাদের ট্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি ভিডিও শেষে শহীদদের কথা বলি, আজকে একজন আহত দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের কথা বলবো। খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন। একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আব্দুল্লাহ শাফিল। সঙ্গে সঙ্গে পুলিশের ছড়াগুলি এসে তার চোখে, মুখে, কপালে লাগে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাফিল বলেন, মনে হচ্ছিল চোখে লাগা ছড়াটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে, কিছুই আর দেখতে পাচ্ছিলাম না। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের নর্দমার মধ্যে। এ ঘটনা 2রা আগস্টের। খুলনা নগরের হরিণটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন শাফিল। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা, ঢাকায় একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি, কিন্তু এখনও বা চোখে আলো ফেরেনি। ডান চোখে ঝাপসা দেখছেন, যন্ত্রণা তো আছেই। তার বাবা ইউনুস আলীর মাছের ঘেরের ব্যবসা আছে, মা মাসুমা আক্তার গৃহিণী। একমাত্র সন্তানের এমন অবস্থায় তাদের চোখে ঘুম নেই, ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। শাফিল বলেন, সবাই একটা মুক্তি পেয়েছি, কিন্তু সেই মুক্তির স্বাদ উপভোগ করতে পারছি না। একটাই চাওয়া,
দু চোখ ভরে যেন দেখতে পারি, নিজের পড়াশোনার জগতে যেন ফিরতে পারি, আর যে মানসিক ট্রমার মধ্যে সেটা থেকে যেন মুক্তি পাই। শাফিলের শরীরে এখনো 3টা গুলি আছে। সিটি স্ক্যানের তথ্য মতে শাফিলের মাথার পেছনের অংশে, কপালের বাঁ পাশে এবং বাঁ চোখের ভেতরে গুলি আছে। চিকিৎসকরা লিখছেন বাঁ চোখের রেটিনা ছুটে আসছে, ভেতরে রক্তপাত আছে, চোখ আলো বুঝতে পারছে না। এর জন্য অস্ত্রোপচারের পর দৃষ্টি কতটুকু ফিরবে বলা যাচ্ছে না। খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শাফিল। কয়েক মাস পরে ভর্তি বাতিল করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শাফিলের টেবিল জুড়ে বিজ্ঞান আর IELTS এর প্রস্তুতির বই। দেশের বাইরে গিয়ে নিউক্লিয়ার বিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল তার। চোখে গুলি লাগার পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন। শাফিল লিখেছে, ফর এ হ্যাপি নেশন আই হ্যাভ লস্ট মাই ভিশন। আজ কারো সময় নেই ছেলেটার জন্য। সে জেনেছে বিদেশে গেলে চোখটা হয়তো বেঁচে যাবে। কারো সময় হয়নি ছেলেটার 50 লক্ষ থেকে 1 কোটি টাকার একটা সংস্থান করে দেওয়ার, কারোই হয়নি। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিচ্ছু করতে পারবেন না। মিছেমিছি কেন বাগাড়ম্বর করেন? বিপ্লবের একজন সৈনিকের সুচিকিৎসার দায় নিতে পারেন না আপনি, কোন রাষ্ট্র সংস্কার করবেন? আগে তো মানুষ, তারপরে রাষ্ট্র। 50 লক্ষ টাকা কি অনেক কিছু? শাফিল লিখেছে, পাপ কি আমার এটাই ছিল যে আমি আবু সাইদের মতো শহীদ হতে পারিনি? এই জন্যই চোখ ফুড়ে অক্ষিগুলোকে গেঁথে যাওয়া বুলেট নিয়ে ভুগতে হচ্ছে আজ 15 দিন। পাপ তো তাহলে ওই পিশাচের যে আসল বুলেট না মেরে লেডের ছড়া বুলেট মেরেছে। ব্রেন ফুটো হয়ে যেত আর ডক্টর ইউনুস সহ সকলে আমার পরিবারের পাশে দাঁড়াতো, আর আমিও বেঁচে যেতাম এই এক চোখা পৃথিবী থেকে। প্রফেসর ইউনুস, আপনি কি শুনছেন আমাদের এই সন্তানের কথা? আপনাকে কি কেউ বলেছে মাত্র কয়েকটা টাকার জন্য ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে? আপনাকে কিচ্ছু করতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।